আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের স্বাগতম জানাচ্ছি লার্নেশনে। আমি আছি মশিউর নিশান আপনাদের সাথে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 2 লেসন 2 এইটা নিয়ে। ওকে? সো গত ক্লাসে আমরা ইউনিট 2 এর লেসন 1 নিয়ে আলোচনা করেছি। সো আপনারা যারা দেখেননি ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। এছাড়াও আমাদের এই ভিডিওর আই বাটনে আমরা কিন্তু সেই প্লেলিস্টটা দিয়ে রাখবো নবম দশম শ্রেণীর জন্য যে ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপারের উপরে যেই ক্লাসগুলো রয়েছে সেগুলো। সো আজকে কথা না বাড়িয়ে আমরা চলে আসছি আমাদের মূল পড়ায়। আমরা যেটা নিয়ে কথা বলব সেটি হচ্ছে লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন মানে হচ্ছে পরিবেশের যেই দূষণ, ঠিক আছে? পরিবেশ দূষণ এক কথায়। সো এটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। শুরুতেই দেখেন এ নাম্বার অ্যাক্টিভিটিস রয়েছে। লুক অ্যাট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেনস। নিচে একটা পিকচার দেওয়া রয়েছে। একটা না আসলে ৪ টা দেওয়া রয়েছে। পিকচার 1, পিকচার 2, পিকচার 3 অ্যান্ড পিকচার 4 এইটার উপরে এই ৩ টা কোয়েশ্চেন করা হয়েছে। এগুলোর আনসার দিতে হবে। সো এটা আমি অন্য জায়গায় করে রেখেছি আপনাদের জন্য। আমি সেখানে চলে যাচ্ছি। ইউনিট 2 লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড অ্যাক্টিভিটি এ এটার উত্তর এখানে দেওয়া আছে। সেম যে অ্যাক্টিভিটিসে যা লেখা ছিল নিচের এই যে এটা হলো পিকচার এখানে আমি দিয়ে দিয়েছি আরকি ওখান থেকে নিয়ে এসে। প্রথম পিকচারটা একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব এখানে অনেকগুলো ভেহিকল রয়েছে মানে অনেকগুলো যানবাহন রয়েছে সেগুলো এখানে একটা ট্রাফিক জ্যামে তৈরি করেছে। অ্যান্ড এই পাশে পিকচার নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি অনেক আবর্জনা, ময়লা আবর্জনা যেই ভাগাড় বলা হয় আরকি যে জায়গাতে সব ময়লা আবর্জনা একত্রিত করা হয় সেটা দেখা যাচ্ছে। অ্যান্ড ৩ নাম্বার পিকচারটাতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটা পানির জলাধার বোঝানো যাচ্ছে। একটা খাল হইতে পারে এবং সেটা দূষিত, সেটা বোঝা যাচ্ছে। চারপাশে অনেক ময়লা আবর্জনা। অ্যান্ড ৪ নাম্বার যে পিকচারটা সেখানে আমরা দেখতে পাচ্ছি বড়, বড় চুল্লি বা যেটাকে আমরা চিমনি বলে থাকি। ইট-ভাটার যেই চিমনিগুলো সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। এগুলো কিন্তু প্রচণ্ড বিষাক্ত এবং এছাড়া কিন্তু শুধু যে এখানে ইট-ভাটা দেখাচ্ছে এরকম নয়। এটা দিয়ে কিন্তু কলকারখানা যে শিল্প কলকারখানা আছে সেটাও কিন্তু মেনশন করা হয়। হ্যাঁ? সো এই হলো আমাদের ৪ টা পিকচার। এখন এটা নিয়ে যে কোয়েশ্চেনস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম যে কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন ইচ পিকচার? আপনি প্রত্যেকটা পিকচারে কি, কি দেখছেন? এখানে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, সেম কোয়েশ্চেন। আমরা প্রত্যেকটা পিকচারে কি, কি দেখছি সেটা আমি দেখেন এটা আরো বড় করে দেওয়া যায় উত্তরটা। আমি আসলে বড় করতে চাই নাই। আমি চেয়েছি যত ছোট করে আপনাদেরকে উত্তরটা দেওয়া হয়। এইভাবে কিন্তু কখনো কোয়েশ্চেন আসবে না। এটা আপনার পড়ার সুবিধার জন্য আপনি কতখানি বুঝতেছেন সেটার জন্য এই কোয়েশ্চেনগুলো করা এবং এখান থেকে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করা হয়েছে। সো উত্তরগুলো আমি দিয়েছি দেখেন। পিকচার 1 shows a heavy traffic jam. সো এই যে পিকচার 1 এ যেহেতু ট্রাফিক জ্যাম আমি দেখছি, সো এটা আমি বলে দিয়েছি যে পিকচার 1 shows এটা দেখাচ্ছে অনেক আ বড় বা খুবই বেশি একটা ট্রাফিক জ্যাম অনেকগুলো গাড়ি এক জায়গায় হয়ে গিয়েছে। অ্যান্ড পিকচার 2 shows soil pollution where we see several kinds of objects. এই যে সয়েল পলিউশন হচ্ছে কিন্তু এটাতে যেটা কারণ এখানে ময়লা আবর্জনা রয়েছে এবং বিভিন্ন কাইন্ডস অফ অবজেক্টস বলতে এগুলোকে আমি বোঝানোর চেষ্টা করছি। এক্সাক্ট আমি ওয়েস্টেজ না বলে এটা বুঝিয়েছি। ওকে? পিকচার 3 shows water pollution where we see several kinds of objects. এখানেও কিন্তু সেম পিকচার 3 তে আমরা ওয়াটার পলিউশন দেখতে পাচ্ছি এবং চারপাশে অনেক ময়লা আবর্জনা রয়েছে সেগুলোকে আমি অবজেক্ট হিসেবে তুলে ধরেছি। পিকচার 4 shows air pollution where we see brick kilns or industrial plants. ঠিক আছে? যেখানে আমরা ইটভাটার যে চিমনি বা ধোঁয়াগুলো দেখতে পাচ্ছি বা ইটভাটার যেই কাঠামো সেটা দেখতে পাচ্ছি অথবা কলকারখানার যে কাঠামো সেটা দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা ১ নম্বরের উত্তর দিয়ে দিতে পারবো। এবার আমরা 2nd নাম্বার কোয়েশ্চেনে যদি আসি, হোয়াট আর সাম অফ দ্য কমন রিসোর্সেস অর সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন? সো পরিবেশের যে দূষণ হয় এটার জন্য প্রধান যেই উৎসগুলো সেগুলো কি হইতে পারে? সো আমি এখানে ৩ টা উৎস দিয়েছি। একটা হচ্ছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন অ্যান্ড সয়েল পলিউশন। এইভাবে আমরা লিখে দিতে পারি। সাথে দেখেন আমি ছোট্ট করে বলেছি। আর শুরুতে লিখেছি কি সাম দ্য কমন আ এখানে অফ দিতে হবে। Some of the common sources of environmental pollution are এখানে দেখেন এয়ার পলিউশন দিয়ে লিখেছে it is done by vehicles exhaust and or brick kilns etc. ওকে, এটা আমি দিয়েছি। এটার মাধ্যমে এয়ার পলিউশন হয়। এখানে আমরা ওই যে বললাম একই কথা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস যদি দিই তাহলে আরো ভালো হবে। প্ল্যান্টস এটসেট্রা এগুলোর মাধ্যমে এয়ার পলিউশনটা হয়ে থাকে। ওয়াটার পলিউশন ইট ইজ ডান বাই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ, পেস্টিসাইডস, পলিথিন ব্যাগস এটসেট্রা। অ্যান্ড সয়েল পলিউশন ইট ইজ ডান বাই প্লাস্টিক ব্যাগস, হাউসহোল্ড ওয়েস্টেজ অ্যান্ড ফার্টিলাইজার্স। ওকে, সো ৩ নম্বর কোয়েশ্চেনটা কি লেখা আছে দেখেন, হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং ফর ইয়োর এনভায়রনমেন্ট? আমার যে থ্রেটেনিং বলতে এখানে ঝুঁকি বা হুমকির কথা বলা হয়েছে যে এই কয়েকটা সোর্সের মধ্যে কোনগুলো আসলে সবথেকে বেশি হুমকিযুক্ত তোমার পরিবেশের জন্য? সো এটা বলেছে। আমি এখানে সুন্দর করে লিখেছি, আই থিঙ্ক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন আর মোস্ট থ্রেটেনিং ফর আওয়ার এনভায়রনমেন্ট। আমার মনে হয় যে বাতাসের যে দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণ আমাদের পরিবেশের জন্য অনেক বেশি হুমকি। ওকে, সো এইভাবে আমার ৩ টা কোয়েশ্চেন্সের উত্তর কিন্তু হয়ে গেল। এবার আমরা চলে আসছি
অ্যাক্টিভিটি বি যেখানে লেখা আছে দেখেন, নাও রিড দ্য ফলোইং প্যাসেজ টু নাও মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন বাংলাদেশ। বাংলাদেশের যে পরিবেশ দূষণ হয় সেই ব্যাপারে নিচের এই প্যাসেজগুলো পড়লেই আমরা আরো বেশি জানতে পারবো, সেজন্য পড়তে বলেছে। সো আমরা এখন পড়া শুরু করে দিই। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। গ্রিপ মানে কি? গ্রিপ বলতে আসলে হাতের মুঠোয় অথবা আঁকড়ে ধরে আছে বাংলাদেশকে, একদম বাংলাদেশের উপর জেঁকে বসেছে সমস্ত ধরনের, অল সর্টস অফ, সমস্ত রকম পলিউশন, দূষণ, যেমন বাতাসের দূষণ বা বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণ। দ্য ডিওলার্স অফ দ্য আরবান এরিয়াস, ডিওলার্স বলতে বোঝাচ্ছে যারা বসবাস করে, বসবাসকারী, ঠিক আছে, বাসিন্দা। যারা আরবান বলতে শহর, শহর এলাকা, শহরে যারা বসবাস করে বা শহরের বাসিন্দা, সেই এলাকাগুলোতে আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ সাচ পলিউশন। এই পলিউশনগুলো কিন্তু বেশিরভাগ শহরে হয়ে থাকে, এয়ার পলিউশন, সয়েল পলিউশন আর ওয়াটার পলিউশন। গ্রামের দিকে কিন্তু এই পলিউশন বা দূষণের পরিমাণ অনেক কম। দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, ইনডিসক্রিমিনেট মানে কি? নির্বিচারে, ঠিক আছে, নির্বিচারে যে যে ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প কলকারখানার যে ব্যাপকতা বেড়ে গেছে এবং সেগুলো গড়ে উঠতেছে ইন বাংলাদেশ, বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেডস, ডিকেডস বলতে দশক, গত 10 বছরে যেমন এই শিল্প কারখানার বেড়ে গেছে, হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, সেগুলো উল্লেখযোগ্য, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য, পরিবেশগত সমস্যা তৈরি করেছে, রাইট, সেগুলো ক্রিয়েটেড, তৈরি করেছে এই উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যার। We will now read about some of the most common types of environmental pollutions and ways of coping with them. এখন আমরা পড়বো সবথেকে বা কিছু সবথেকে পরিচিত কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশনস, যেগুলো হচ্ছে কিছু ধরন, সেটা কিসের? পরিবেশ দূষণের। অ্যান্ড ওয়েজ অফ কপিং উইথ দেম, কপিং উইথ দেম বলতে আসলে সেটার সাথে এখানে বোঝা যাচ্ছে মোকাবেলা করা, কিভাবে আমরা সেটা মোকাবেলা করতে পারি, সেটা কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি সেটা। ওকে, মানে এক কথায় প্রবলেমটা দেখাবে প্লাস সাথে সলিউশনটাও বলে দিবে। সো প্রথমে আসছে এয়ার পলিউশন। এয়ার পলিউশন মানে হচ্ছে বায়ু দূষণ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এয়ার পলিউশন কামস ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। এয়ার পলিউশন অনেক বড় একটা, ওয়াইড ভ্যারাইটি বলতে আসলে ধরনের কথা বোঝাচ্ছে, ভ্যারাইটি অফ সোর্সেস বিভিন্ন উৎস থেকে, বড় ধরনের বিভিন্ন উৎস থেকে আসে। ইন বাংলাদেশ, পয়জনাস এক্সজস্টস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, ব্রিক কিলন্স, ওল্ড অর পুয়ারলি সার্ভিসড ভেহিকলস। বাংলাদেশে আমরা দেখতে পাই পয়জনাস মানে কি? বিষাক্ত। বিষাক্ত যে এক্সজস্টস বলতে এখানে ধোঁয়ার কথা বলা হয়েছে, ধোঁয়া উৎপন্ন হয় বা আসে কোত্থেকে? ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, যে কলকারখানার থেকে বা কলকারখানার যেই স্থাপনা সেখান থেকে। এবং এই যে ব্রিক কিলন্স বলতে বোঝাচ্ছে যে ইটভাটা, এবং ওল্ড অর পুয়ারলি সার্ভিসড ভেহিকলস মানে যেগুলো হচ্ছে অনেক পুরাতন, নড়বড়ে টাইপের যেই যানবাহনগুলো রয়েছে সেখান থেকে যে কালো ধোঁয়ার উৎপন্ন হয় সেই কথাটা বলা হয়েছে। অ্যান্ড dust from roads and construction sites are some of the major sources of air pollution। এবং কিছু রাস্তাঘাটে গেলে আমরা দেখবো অনেক ধুলা ময়লা উড়ে যাচ্ছে, এবং বিভিন্ন সময় আমাদের রাস্তার আশেপাশে বা বাড়ির আশেপাশে নতুন যে বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে সেখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ধুলা ময়লা এগুলা বাতাসের সাথে মিশে যেয়ে বাতাসকে পলিউটেড করে ফেলে, সেই কথাটা এখানে বলা হয়েছে। এবার আমরা দেখছি নিচে, we can minimize these type of pollution by making less use of motor vehicles। আমরা এই ধরনের দূষণ মিনিমাইজ মানে কমিয়ে ফেলা, কমাইতে পারি বা হ্রাস করতে পারি। কি করে? ব্যবহার করতে মানে কম ব্যবহার করার মাধ্যমে, লেস ইউজ, কম ব্যবহার করার মাধ্যমে, অফ মোটর ভেহিকলস, যে মোটর যানগুলো রয়েছে যেগুলোতে আসলে তেল দিয়ে চালাইতে হয় সেই গাড়িগুলো ব্যবহার যদি কমিয়ে ফেলি তাহলে এটা একটু কমানো যায়। অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দ্যান 20 ইয়ার্স, এবং যেই যানবাহনগুলোর 20 বছর হয়ে গেছে অলরেডি সেই যানবাহনগুলোকে বাদ দিতে হবে, তাহলে আমরা কিছুটা এই বায়ু দূষণটা কমাতে পারি। ওকে, উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস টু লেসেন দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউট্যান্টস। আমরা আরও কি করতে পারি যে এই যে আমাদের গাড়িতে যেই আমরা তেল বিশেষ ব্যবহার করে থাকি আর কি, তেল অথবা হইতে পারে মোবিল, এগুলা আমাদেরকে একটু ভালো ব্র্যান্ডেরগুলো ব্যবহার করা যেতে পারে, যার মাধ্যমে লেসেন মানে কমানো, যার মাধ্যমে কমানো যেতে পারে দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউটেন্টস, মানে যে ধোঁয়া হওয়া বা যে বায়ু দূষণটা হয় এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকাংশেই এটা দিয়ে কি কমিয়ে ফেলতে পারি। কখন? এটা শুধুমাত্র আমাদের যদি এই ভালো একটা লুব্রিক্যান্টস এগুলো যদি আমরা ব্যবহার করতে জানি তাহলে কিন্তু এটা সম্ভব। এবং যখনই এই কাজটা আমরা করব তখন দেখা যাচ্ছে যে আমাদের যে নিঃসরণ ঘটে যে ধোঁয়ার, সেটা থেকে কিন্তু আমরা বেঁচে যাচ্ছি। আমাদের নিজস্ব যে শারীরিক যে ক্ষতি সেটা থেকে কিন্তু আমরা বেঁচে যাব। সো এখানে এমিশন বলতে আসলে নিঃসরণ বলতে পারবো আমরা, পলিউট্যান্টস বলতে আমরা আসলে যেই দূষণ সেটাকে বলতে পারি। ওকে, সো উই ক্যান এনকারেজ মানে কি? উৎসাহিত করা, এনকারেজ মানে উৎসাহিত করা, পিপল টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটাকে আমরা সিএনজি বলে থাকি। আমাদের উচিত মানুষদেরকে উৎসাহিত করা যে সিএনজি বা গ্যাস ব্যবহার করা, অর লিকুইড
পেট্রোলিয়াম গ্যাস which is LPG, সো যেটা হচ্ছে যে এলপিজি গ্যাস হিসেবে পরিচিত, সেটা কিসের জন্য? ফর fueling their cars. সো মানুষদেরকে বোঝানো উচিত বা উৎসাহিত করা উচিত যে আপনারা আপনাদের যে গাড়িগুলো রয়েছে সেখানে ফিউল হিসেবে এই গ্যাসগুলো আপনারা ব্যবহার করতে পারেন, যাতে করে ধোঁয়ার ব্যাপারটা একটু কম হবে। তারপরে দেখা যাচ্ছে পরের লাইনটা, দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিক kilns টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিট্যান্টস। এবং সরকারের অবশ্যই উচিত রিলোকেট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বা সরিয়ে দেওয়া বা এগুলোকে অন্য আরেকটা জায়গায় স্থানান্তরিত করা। হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ, হ্যাজার্ডাস বলতে আমরা বুঝবো যে বিপজ্জনক যেগুলো, হ্যাঁ বিপজ্জনক যে ইন্ডাস্ট্রিজ, যেই কারখানাগুলো রয়েছে, লাইক ব্রিক kilns মানে হচ্ছে ইটভাটা, এবং টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিট্যান্টস, হ্যাবিট্যান্টস বলতে বাসস্থান, ঠিক আছে, যেখানে মানুষজন বসবাস করে, এই বসবাসযোগ্য এলাকা থেকে এই বিপজ্জনক কলকারখানা অথবা ইটভাটা এগুলোকে সরিয়ে যেখানে মানুষজন খুব কম সেই এলাকাগুলোতে বা সেই দিকে নিয়ে যে স্থানান্তরিত করার কথা বলা হয়েছে, যেটা সরকার চাইলে করতে পারে। ওকে, এবার আসি আমরা ওয়াটার পলিউশন, পানি দূষণ। ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশনস, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স। রিজার্ভার্স মানে হলো জলাধার। সো ওয়াটার পলিউশনটা ঘটে থাকে কিসে? যে সমুদ্রে ঘটে থাকতে পারে, সাগর, সমুদ্র অথবা নদীতে, খালে অথবা ছোট পুকুরে, বা ছোটোখাটো কোনো একটা আন্ডারগ্রাউন্ড যে রিজার্ভার রয়েছে, জলাধারগুলো রয়েছে যেখানে পানি জমাট বেঁধে থাকে, সেই জায়গাগুলোতেও কিন্তু এই পলিউশনটা হতে পারে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, যেহেতু বিভিন্ন ধরনের ওয়াটারের যে উৎসগুলো সেগুলো একসাথেই বয়ে চলে, দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি। এবং এই ফলে একটা জায়গার যদি পানি পলিউটেড হয়ে যায় তাহলে কিন্তু অন্যান্য জায়গার পানিও পলিউটেড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং খুব দ্রুত সহজে এটা হয়ে যায়। কজ অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, কয়েকটা ওয়াটার পলিউশনের কারণ নিচে বলা হয়েছে, সেগুলো কি দেখি আমরা। ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল, এই যে এখানে বলা হয়েছে ইনক্রিজ মানে বৃদ্ধি করা। তো বৃদ্ধি করারটা কি হচ্ছে? সেডিমেন্ট বলতে আমরা পলি বলতে পারি বা পলল বলতে পারি। সো পলি মাটির যে ইনক্রিজ মানে বৃদ্ধি, সেটা যদি আমরা বাড়াইতে পারি মাটিতে, তাহলে আমরা কি করতে পারি? এতে করে কিন্তু যখন বেড়ে যায় তখন ওয়াটার পলিউশন হয়ে থাকে। কেননা যখন এই যে পলি মাটিটা আসে তখন কিন্তু পানিটা অনেক ঘোলা ঘোলা হয়ে থাকে। ওকে, সো সেটা একটা কারণ। ইরোশন মানে হচ্ছে ভাঙন, নদী ভাঙনের ফলেও কিন্তু পানিটা নোংরা হয়ে যায়, অনেক সময় ঘোলা ঘোলা হয়ে থাকে। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ঠিকঠাকভাবে যেভাবে আমাদের যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলোকে আমরা নিষ্কাশন করতে পারি না। ডিসপোজাল বলতে আসলে নিষ্কাশন করা, সেটা করতে পারি না। প্লাস সেই আবর্জনাগুলো আমরা এখানে সেখানে ফেলে রাখি। এর ফলে কিন্তু ওয়াটার পলিউটেড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ। সো এখানে দেখেন সয়েল পলিউশনের মাধ্যমে যে অনেক সময় লিকেজ হয়ে থাকে, আমরা অনেক সময় দেখে থাকবো যে কোনো তেলের অথবা অন্যান্য এরকম তেল জাতীয় কোনো পদার্থের যদি পাইপের মাধ্যমে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে যদি লিকেজ হয়ে যায়, মানে হালকা হালকা করে ওখান থেকে যদি পড়ে চলে আসে, সেটা দেখা যাচ্ছে একটা সময় সেটা যে পানিতে মিশে যায় এবং এর ফলে কিন্তু পানিটাও দূষিত হয়ে যায়। অনেক সময় যারা ইঞ্জিন চালিত নৌকা দেখেছেন বা লঞ্চ দেখেছেন, এর ফলে কিন্তু পানি দূষিত হয়, এই লিকেজ হয়ে থাকে তেলের। হ্যাঁ, অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, এবং এছাড়া বিভিন্ন যে আমরা বলতে পারি যে প্রাকৃতিকভাবে অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে পানির সাথে কিন্তু মিশে যায়, সেগুলোকে আমরা এগুলো থেকেও কিন্তু আমাদের পানি দূষিত হয়, যে জৈব জিনিসগুলো মিশে যায় সেগুলোর মাধ্যমে। সো আরেকটু নিচে এসে আমরা পড়ি, ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। এক কথায় বলতে আপনি যদি মাটি দূষণ করেন তাহলে এর মানেটাই হচ্ছে পানি দূষণ করা। ওকে, থ্রোয়িং অ্যাওয়ে আ টক্সিক সাবস্ট্যান্স বলতে আসলে পদার্থ বোঝাচ্ছে কোনো কিছু। হ্যাঁ, তো কোনো একটা টক্সিক বলতে কি বিষাক্ত কোনো পদার্থ যদি আমরা থ্রো করি, ছুঁড়ে ফেলে দেই অন দ্য গ্রাউন্ড নিয়ার আ ওয়াটার সোর্স মিনস ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার। আমরা যদি কোনো একটা জলাধারের বা জলাশয়ের কাছাকাছি পাড়ের উপরে আমরা বিষাক্ত কোনো কিছু যদি থ্রো করে ফেলি, সেটা দেখা যাচ্ছে একটা সময় কোনো না কোনোভাবে সেটা পানিতে যেয়েই মিশে যাবে এবং ওইখান থেকে পানিটা পলিউটেড হবে। এই কথাটা বলা হয়েছে। অ্যাজ আ রেজাল্ট দ্য ওয়াটার ইজ পলিউটেড, এবং এর ফলে পানিটা দূষিত হবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেস মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার অর লেকস। ইন্ডাস্ট্রিয়াল যে মানে কলকারখানার যে আবর্জনাগুলো রয়েছে, ঠিক আছে, বর্জ্য আবর্জনাগুলো রয়েছে, সেগুলো আসলে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন নদীর সাথে সেটার কানেকশন করা রয়েছে নিষ্কাশনের জন্য। সো এটার মাধ্যমে কিন্তু ওই বিষাক্ত বর্জ্য পদার্থগুলো বা আবর্জনাগুলোর মাধ্যমে কিন্তু পানি দূষিত হয়ে থাকে। ওকে, সো তারপরে যদি আমরা একটু দেখি, উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউস হোল্ড ওয়েস্টেজ টু। আমাদের গৃহস্থালী যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক করে নিষ্কাশন করার ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি যত্নশীল হতে হবে। ইউজ অফ পেস্টিসাইডস মিনস দ্যাট when it rains chemicals
used in the lawn or garden wash into the water bodies. তো যখন আমরা গ্রামের দিকে এটা বেশি হয়ে থাকে, আমরা যখন কীটনাশক ব্যবহার করি অথবা বিভিন্ন ধরনের কেমিক্যালগুলো ব্যবহার করে থাকি, তখন এইটা কিন্তু বৃষ্টি যখন হয়, বৃষ্টির মাধ্যমে সেটা পাশে থাকা নদী অথবা পুকুরে অথবা খালে অথবা বিলে সেগুলো কিন্তু চলে যায় এবং এর মাধ্যমে কিন্তু সেই পানিগুলো পলিউটেড হয়ে যায়। তারপরে দেখেন, therefore সুতরাং we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. এই জন্য মানে সুতরাং আমাদেরকে অবশ্যই মাস্ট বি অ্যাওয়ার, আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এই বিপদজনক যে দিকগুলো সেটা সম্পর্কে। সেটা কিসের? কীটনাশক ব্যবহারের বিপদজনক দিক থেকে। কেননা এটার মাধ্যমে আমাদের নদী, খাল এবং বিলগুলো কিন্তু কি হয়? পলিউটেড হয়ে যায়। সো লাস্টে যে এটা সেটা হচ্ছে সয়েল পলিউশন। Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste, which is being produced every day but not disposed properly. ওকে, সো বিভিন্ন ধরনের সিগনিফিকেন্ট উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে মাটি দূষণের যে প্রচুর বা বড় ধরনের যে একটা মানে অ্যামাউন্ট রয়েছে, সেটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, যে কলকারখানার আবর্জনা, হুইচ ইজ বিং প্রডিউসড এভরিডে, যেটা প্রত্যেক দিন তৈরি হতে থাকে, বাট সেগুলোকে ভালোভাবে মানে ধ্বংস করা হয় না, নিষ্কাশনের ব্যবস্থা করা হয় না। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্টেজ, মিসম্যানেজমেন্ট মানে হচ্ছে অব্যবস্থাপনা। যে অব্যবস্থাপনা কিসের? আপনার বাড়ির যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো নিষ্কাশনের যে অব্যবস্থাপনা রয়েছে সেটার মাধ্যমে আপনি কিন্তু সয়েল দূষণ বা সয়েল পলিউট করে রাখছেন বা থাকছেন। পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, যদি ভালোভাবে বলতে যাওয়া হয় তাহলে বলা যাবে যে আমরা যে পলিথিন ব্যাগগুলো ব্যবহার করে থাকি, বাজার থেকে কিনে নিয়ে আসি বিভিন্ন পণ্য, সেগুলো আবার ফেলে দিই, তখন কিন্তু আমাদের সয়েলটা দূষিত হয়। হ্যাজ কজ সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল, যেটা মাটির জন্য অনেক বড় এবং সাংঘাতিক একটা কি হুমকি, রাইট? সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে গুরুতর যে ব্যাপারগুলা হচ্ছে মাটি দূষণের জন্য, সেই কারণগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, এবং যে আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো রয়েছে আমাদের বাসা বাড়ি থেকে শুরু করে আমাদের পুরো শহরের ভেতর থেকে, সেগুলোর মাধ্যমে কিন্তু সয়েল পলিউটেড হয়ে থাকে। অ্যানাদার cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizers, etc. Water and soil পলিউশন কিন্তু প্রায় কাছাকাছি জিনিসপত্র দিয়ে কিন্তু এগুলা দূষিত হয়ে থাকে, মানে একই রকম জিনিসপত্র। যেমন এখানে বলা হয়েছে যে কৃষিকাজে ব্যবহার করা যে কীটনাশকগুলো রয়েছে, সার রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু মাটি দূষিত হয়ে থাকে। সামটাইমস fuel leakages from automobiles may get washed away by rain and seep into the nearby soil. ওই যে বলেছে বিভিন্ন ধরনের যানবাহন থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের যে তেলগুলো থাকে সেগুলো লিকেজ হয়ে আস্তে আস্তে পানির সাথে বৃষ্টির পানির সাথে মিশে যেয়ে মানে সেগুলো মাটিতে আরও মানে বসে যায় এবং এর ফলে কি হয়? মাটিটা কিন্তু দূষিত হয়। অ্যান্ড সিপ বলতে এখানে এই যে এইটা আসলে এই সিপ বলতে এখানে বুঝিয়েছে চুইয়ে পড়া। হ্যাঁ, চুইয়ে সেটা কি হয়? পুরো সয়েলটাতে বা অনেকখানি জায়গায় সেটা ছড়িয়ে পড়ে। এটা বোঝানোর চেষ্টা করছে। ওকে? তারপর দেখছি পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লিড সয়েল পলিউশন। মানে কীটনাশক এবং সার এগুলো অবশ্যই গাছগাছালির বড় করার জন্য কার্যকর, কিন্তু সেটা যদি অতিরিক্ত ব্যবহার করে ফেলি তখন সেটা মাটি দূষণের ক্ষেত্রে ভূমিকা রাখে। হ্যাঁ, ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। সো তাহলে এই ঝামেলা থেকে বা এই প্রবলেম থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কি করতে পারি? প্রাকৃতিক যে সারগুলো রয়েছে অথবা জৈব সার রয়েছে, কম্পোস্টকে আমরা বলতেছি জৈব সার। এই জৈব সারগুলো আমরা ইউজ করতে পারি এই কেমিক্যালযুক্ত সার ব্যবহার না করে। ওকে? সেগুলোর পরিপূরক হিসেবে। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। রিসাইক্লিং, দেখেন আমরা পলিথিন ব্যাগগুলো ফেলে দেওয়ার মাধ্যমে কিন্তু সয়েল পলিউশন করে থাকি। সো সেগুলোকে যদি কোনোভাবে রিসাইকেল করা যায়, আবার ব্যবহার উপযোগী করা যায়, এই ধরনের কথা বলা হয়েছে, তার মাধ্যমে কি হবে? আমাদের মাটি দূষণটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। Recycling papers, plastics and other materials reduces the volume of refuse in landfills. সো এখানে বলেছে যে এই যে কিসের জিনিসপত্রগুলো আমরা রিইউজ করতে পারি বা রিসাইকেল করতে পারি, সেগুলো হচ্ছে পেপারস, প্লাস্টিক্স, তারপরে অন্যান্য আরও জিনিসপত্র যেগুলা অনেক বেশি পরিমাণে আসলে এই যে ল্যান্ডফিল, বিভিন্ন কলকারখানা থেকে আসে বর্জ্যগুলো, সেগুলোর থেকে যদি আমরা কোনো কিছু আবার রিসাইক্লিং করার সুযোগ থাকে, সেগুলোর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে আমরা আমাদের মাটিকে, পাশাপাশি পানি এবং বায়ু সবগুলোকেই কিন্তু আমরা ঠিকঠাকভাবে বাঁচিয়ে রাখতে পারি পলিউশনের হাত থেকে। ডিফরেস্টেশন অলসো কজেস এরোশন। সো নদী ভাঙনের আরেকটা কাজ হচ্ছে বা একটা কারণ হচ্ছে ডিফরেস্টেশন, মানে বন উজাড়, মানে গাছগাছালি কেটে ফেলা। হ্যাঁ, এটার মাধ্যমে জলবায়ুর যে পরিবর্তন সেটা সাধিত হয় এবং এর ফলে কিন্তু ঘন ঘন বন্যা বা অতি বেশি বন্যা এগুলোর মাধ্যমে কিন্তু নদী ভাঙনটা বেড়ে যায়। পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, এবং আরও কি হইতে পারে?
ডিফরেস্টেশন আরও কিসের কাজ হইতে পারে? বিভিন্ন ধরনের যেই আমাদের দূষণ রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ডিফরেস্টেশন মানে গাছগাছালি কেটে ফেলা অনেক বেশি ভূমিকা পালন করে। গাছগাছালি কেটে ফেলা ঠিক নয়। অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপসয়েল, এবং এর ফলে কিন্তু আরও দেখা যায় যে আমাদের মাটির উপরিভাগের যে একটা উর্বরতা রয়েছে, ফার্টিলিটি মানে উর্বরতা, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যায়। প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্টিং সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। সো বেশি বেশি গাছ লাগানো এবং পুনরায় বন তৈরি করার ব্যাপারটা, এটা কিন্তু প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট মানে রোধ করা, হ্যাঁ? রোধ করবে সয়েল ইরোশন বা মাটির যে ভাঙন এবং পলিউশন এবং যে দূষণ সেটা। আশা করি প্যাসেজটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসছি সি নাম্বার যে অ্যাক্টিভিটিস, এখানে আমরা দেখব ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবাভ টেক্সট কমপ্লিট ইজ ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য টেবল। উপরে যেটা পড়ছি সেই যে প্যাসেজ সেটা দিয়ে নিচের এই যে ব্ল্যাঙ্কসগুলো রয়েছে এই টেবিলের মধ্যে, এগুলো আমাদেরকে পূরণ করতে বলছে উইথ নো মোর দ্যান 2 ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বারস। এখানে বলছে যে আসলে 2টা ওয়ার্ডের বেশি যেন না বসে আর কি এই শূন্যস্থানগুলোতে। ওকে, সো আমি এখানে সুন্দর করে পূরণ করে দিয়েছি। দেখুন আপনারা এই জায়গাতে লেখা আছে কি পলিউশন, কী পলিউশন দেওয়া আছে? এয়ার পলিউশন অ্যান্ড সয়েল পলিউশন। এখানে দেওয়া আছে কজেস, এর কারণগুলো দেওয়া রয়েছে এবং কারণের ভেতরেও কিন্তু গ্যাপ রয়েছে, এবং এই পাশে কিন্তু সাজেশনস দেওয়া রয়েছে কীভাবে আমরা সেখান থেকে উত্তরণ ঘটাতে পারি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো এটা আমরা দেখে নিচ্ছি। এয়ার পলিউশন আমরা দেখছি টক্সিক স্মোকস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল অর ব্রিক কিলন প্ল্যান্টস। আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস দিতে পারি, অ্যান্ড এখানে ব্রিক কিলন প্ল্যান্টস এটাও যদি বলি ভুল হবে না। যদি আপনি চান যে আমি দিব না, নো প্রবলেম, আপনি চাইলে এটাকে বাদ দিয়ে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল এই যে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস এটা দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, সো vehicle which are old and poorly সার্ভিসড এগুলো হলো কজ, মানে যেগুলো খুবই অনেক পুরাতন এবং অল্প স্বল্প মানে ঠিকঠাক করা থাকে সেই ভেহিকলগুলো কিন্তু এয়ার পলিউশনের জন্য দায়ী। আরেকটা কি কারণ? স্মোক ফ্রম দ্য ব্রিক ফিল্ডস, এবং এই যে এই উপরে ব্রিক ক্লিন দিয়েছিলাম না, এটাই নিচে এসে দেওয়া যেতে পারে, যেটা হলো ইটভাটা থেকে আসা যে ধোঁয়া সেগুলোর মাধ্যমে এয়ার পলিউটেড হয়ে থাকে। অ্যান্ড সাজেশন হিসেবে এরা কি বলেছে দেখেন, ডোন্ট ড্রাইভ মোটর কার্স হুইচ আর ওল্ডার দ্যান 20 ইয়ার্স। তাহলে এখানে সলিউশন হিসেবে বলেছে যে ওই সমস্ত মোটর কার আমরা ব্যবহার করব না যেগুলোর বয়স কত 20 বছরের বেশি। ওকে, অ্যান্ড আবার আরেকটা সলিউশন দিয়েছে ইউজ কার লুব্রিক্যান্টস অফ গুড কোয়ালিটি টু কিপ দ্য। সো আমাদের তেল জাতীয় জিনিসপত্র যেগুলো আমাদের গাড়িতে ব্যবহার করা হয় সেটা একটা গুড কোয়ালিটির ভালো কোনো একটা তেল ব্যবহার করতে বলা হয়েছে, এমিশন লেভেল মিনিমাম, যেটাতে এই যে মানে নিষ্কাশন যে ব্যাপারটা হয়, দূষণটা হয় বা ধোঁয়া বের হয়ে আসে সেটা যেন কমে যায়। ওকে, অ্যান্ড ইউজ সিএনজি অর এলপি গ্যাস অ্যাজ ফিউল, এবং ফিউল হিসেবে আপনি সিএনজি অথবা এলপি গ্যাস যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু আপনার জন্য ইজি হবে। হ্যাঁ, এবার আমি দেখতে পাচ্ছি নিচেটাতে যদি আসি সয়েল পলিউশন। সো সয়েল পলিউশনে আমরা যখন একটু কারণগুলো দেখতে চাই তখন দেখব যে প্রথম কারণ বলেছি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ নট ডিসপোজড অর ম্যানেজড প্রপারলি। এখানেও দেখেন আমি 2টা দিয়ে রাখছি, আপনারা চাইলে যে কোনো একটা লিখতে পারেন। ওকে, নো প্রবলেম, এটা উত্তরটা কিন্তু উপরেই আছে, ওই অনুপাতে আমরা দেখে প্যাসেজ দেখে করে নিতে পারবো। হ্যাঁ, সো এটা দিতে পারেন। 2 নাম্বার কি লিখছে দেখেন, ইউজ অফ পলিথিন অ্যান্ড প্লাস্টিক ব্যাগস। ওকে, এখানে ইউজ অফ পলিথিন আর প্লাস্টিক শপিং ব্যাগস, আমি কিন্তু এখানে পলিথিন ব্যাগ লিখলেও চলবে, প্লাস্টিক ব্যাগ শপিং ব্যাগস লিখলেও চলবে, একই জিনিস। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটা কারণ ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স। সো যে কৃষিকাজে ব্যবহার কীটনাশক এবং সার সেগুলোর মাধ্যমে সয়েল দূষিত হয়, এবং এখান থেকে উত্তরণের পথ কি? ইউজ অফ কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপাস, যে এই যে কম্পোস্ট জৈব সারগুলো ব্যবহার করতে বলেছি কৃষিকাজে, অ্যান্ড রিসাইকেল অর রিইউজ পেপার। দেখেন এখানে আমি 2টা দিয়ে রাখছি, যে কোনো একটা লিখলেই হবে, রিসাইকেল লিখেন অথবা রিইউজ লিখেন, পেপার প্লাস্টিক্স অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস। এই যে বিভিন্ন ধরনের যে জিনিসপত্র রয়েছে যেগুলোকে আমরা রিসাইকেল করতে পারি অথবা আবার পুনরায় ব্যবহারযোগ্য করতে পারি, সেটা করলে কিন্তু অনেকাংশে আমাদের সয়েল পলিউশন কমে যাবে। অ্যান্ড 3rd নাম্বার, প্ল্যান্ট মোর ট্রিজ। ওকে, প্ল্যান্ট মোর ট্রিজ টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলিটি ইন দ্য টপসয়েল। সো অতিরিক্ত গাছ যখন আমরা লাগাবো তাতে করে কি হবে, আমাদের মাটির উপরিভাগের যে উর্বরতা সেটা আর কমবে না, এতে করে কিন্তু সয়েল পলিউশন কমে যাবে। রাইট, সো আমরা এই সি নাম্বার অ্যাক্টিভিটিস আসলে করে ফেললাম। ইনশাল্লাহ আপনারা এটা তুলে নেন সুন্দর করে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমি এগুলো সব মুছে দিই যাতে করে আপনাদের লিখতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এখান থেকে আমি আর কি এটাকে এই ব্রিক কিলন এটাকে আমি মুছেই দিই, এটা দেওয়ার দরকার নাই, আপনারা ইন্ডাস্ট্রিয়াল এটা দেন তাইলেই ভালো লাগবে। হ্যাঁ, বাকিগুলো আমি মুছে দিচ্ছি। ওকে, সো ইন্ডাস্ট্রিয়াল এটা যদি আপনারা দেন তাহলে এটাতেই আপনার উত্তরটা কমপ্লিট। ওকে, সো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যেই অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে
ইন গ্রুপস অফ 4 প্রিপেয়ার আ সামারি, মানে ৪ জনের একটা গ্রুপ তৈরি করে একটা সামারি সারাংশ তৈরি করতে হবে ১০০ ওয়ার্ডস এর মধ্যে টপিক বিলো, এবং সেটার টপিক নিচেই যেটা দেওয়া রয়েছে, পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। এটা হলো টপিক। ফার্স্ট, ওয়ার্ক টুগেদার টু প্রিপেয়ার দ্য ড্রাফট। ওয়েন দ্য ড্রাফট ইজ কমপ্লিট, সিলেক্ট আ গ্রুপ মেম্বার টু লিড ইট টু দ্য ক্লাস। এইভাবে আপনারা সবগুলো সারাংশ করে ফেলার পর আপনার গ্রুপে যে ৪ জন আছেন তাদের ভেতরে যেকোনো একজন এই পুরো সামারিটা ক্লাসের সবার সামনে তুলে ধরবেন বা বলবেন। ওকে? সো এটা আমি সুন্দর করে লিখে রেখেছি আপনাদের জন্য। আ এই যে দেখেন এখানে যদি দেখি ইউনিট 2 লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন অ্যাক্টিভিটি ডি, যেটা আমরা দেখছি এই যে টপিক পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, এটার উপরে একটা সামারি আমি এখানে ছোট্ট করে ১০০ ওয়ার্ডের ভেতরে একটা সামারি লিখে ফেলেছি, সাথে লিখে দিয়েছি আর কি, সাথে এখানে দেখেন বাংলাটাও করে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, একবার পড়ে দিই আমি নাকি সামারি। অবশ্যই সামারিটা লেখার সময় এরকম সামারি এই কথাটা সামনে লিখবেন, লেখার পর আপনারা লেখা শুরু করবেন। সামারিতে কখনোই আপনার উপরে কোনো টাইটেল দেওয়ার দরকার নাই, প্রয়োজন হবে না। ওকে? টাইটেল না দিলেও চলবে। হ্যাঁ, সামারিটা সরাসরি আপনার সামারি লেখা শুরু করবেন। When we pollute the land through littering, waste, dumping, or harmful chemicals, those pollutants often enter water systems. Rainwater carries contaminates from the soil into rivers, lakes, and groundwater, causing widespread water pollution. This pollution harms ecosystems, wildlife, and human health. The interconnection between land and water pollution highlights the importance of addressing pollution at its source to protect our valuable water resources. Okay, so এখান থেকে resources. By preventing land pollution, we can ensure a healthier water system and a safer environment for all living beings. Okay, so এটার বাংলা নিচে দেওয়া রয়েছে, আপনারা সুন্দর করে পড়ে নেন। সো এটা আপনারা তুলে নিতে পারেন। ওকে, পজ করে তুলে নেবেন। এবার আমি চলে আসছি একদম আবার শুরুতে। এখানে দেখেন এই নিচে একটা অ্যাক্টিভিটিস দেওয়া রয়েছে, প্লিজ ডু নট থ্রো ট্র্যাশ ইন মাই প্লেগ্রাউন্ড। এটা ধরে নেন একটা ভোঁদর বা অটার বলা যেতে পারে। সো সে হয়তো বলতেছে, আমাদের উদ্দেশ্যেই বলতেছে, ঠিক আছে? এখানে বলছে লুক অ্যাট দ্য 3 পোস্টার্স বিলো, হোয়াট মেসেজ ডু দে গিভ, হুইচ ওয়ান ডু ইউ লাইক দ্য মোস্ট, টেল ইউর ফ্রেন্ড হোয়াই ইউ লাইক ইট। সো ৩টা পোস্টার দেখতে বলেছে এবং ৩টার মধ্যে কোনটা আপনি পছন্দ করেছেন সেইটা আপনার বন্ধুদেরকে বলতে বলেছে। সো আমরা একটু ৩টা পোস্টার সম্পর্কে একটু ধারণা নিই। সো এই ভোঁদরটা বলেছে যে পানিতে তোমরা ট্র্যাশ মানে ময়লা আবর্জনা বা ময়লা ফেলো না ইন মাই প্লেগ্রাউন্ড, যেখানে তারা খেলে। হ্যাঁ, এটা তার খেলার জায়গা, সেখানে সে ময়লা আবর্জনা ফেলার কথা বারণ করছে। তারপরটা দেখেন, দিস লেক ইজ নট ফর ফ্যামিলি সুইমিং। সো এখানে এই হাঁস তার বাচ্চাদেরকে নিয়ে বলতেছে যে এই লেকটা সুইমিং করার মতো আর পরিবেশ পরিস্থিতি নাই, এখানে বিভিন্ন ময়লা আবর্জনা এগুলাতে ভর্তি, যেদিকে কলকারখানা থেকে অনেক ময়লা আবর্জনা আসছে। সো এই কথাটা সে তুলে ধরছে। এতে আমরা বুঝতে পারি যে একটা দূষণ শুধুমাত্র মানুষের ক্ষতি করে তা না, অনেক প্রাণীকুলেরও ক্ষতি করে থাকে, পশু পাখির ক্ষতি করে। তারপরে পোস্টারে দেখছি, ইউ ডোন্ট ট্র্যাশ ইউর ওন হোমস, ডু ইউ? তুমি কি তোমার নিজের বাড়িতে ময়লা আবর্জনা ফেলো? অবশ্যই ফেলো না, বা ফেলো কি? হোয়াই ট্র্যাশ মাইন? তাহলে কেন আমার থাকার জায়গাগুলোতে তোমরা এরকম ময়লা আবর্জনা ফেলছো? এটা মাছ বলছে। সো আমি এই ৩টার ভিতরে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই মাছের এই কথাটা। সো আমি এখন আমার বন্ধুর সাথে যদি বলতে বলি তখন আমরা এটাকে তুলে ধরতে পারি, তাই না? হুইচ ওয়ান ডু ইউ লাইক দ্য মোস্ট? সো আমি এইভাবে বলতে পারি, আই লাইক দ্য লাস্ট পোস্টার very much, and here I see a fish tells us about trash which we throw into the river or into the water. ওকে, সো এইভাবে আমরা এটাকে বলে দিতে পারি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছুই না, ঠিক আছে? সো এরই মধ্যে বা এরই মাধ্যমে আমাদের পড়া শেষ। আমরা আগামী দিন অন্য আরেকটা লেসন নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন এবং কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আর একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন। ওকে, সো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।